তো ডিএনএ ফুল ফর্ম আমরা জানি, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর মেইন কম্পোনেন্ট গুলো কি কি? হোয়াট আর দ্য মেজর কম্পোনেন্টস অফ ডিএনএ? মেইনলি তিনটা কম্পোনেন্ট থাকে। কি কি? একটা থাকে কি, সুগার মলিকিউল। সুগারটার নাম কি? ডিঅক্সি রাইবোজ সুগার। আর কি থাকে? নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেসটা কি থাকে? দু রকমের, একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। ওকে, পিউরিন এন্ড পিরিমিডিন ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ দ্য অ্যাজ এ নাইট্রোজেন বেস। এই নাইট্রোজেন বেসে পিউরিন কি আছে? অশোক ঘোষ। আর পিরিমিডিন তীর্থঙ্কর চক্রবর্তী। সো এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, টি ফর থাইমিন, সি ফর সাইটোসিন। ওকে, আর কি থাকে? H3PO4 মাইনাস, ফসফরিক অ্যাসিড। তো ডিএনএ নেগেটিভলি চার্জড হয় ডিউ টু প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা নেগেটিভ চার্জ প্রোভাইড করে, তার জন্য ডিএনএ অলওয়েজ নেগেটিভলি চার্জড। ক্লিয়ার হলো কেন হয়? ক্লিয়ার, কারণ ডিএনএ নেগেটিভলি চার্জ। এরপরে অনেক জায়গায় ইনফরমেশনটা কাজে লাগবে। সো ডিএনএ যদি বলা হয় নেগেটিভলি চার্জ, ইয়েস। হোয়াই? বিকজ ডিউ টু প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড। এবার ভালো করে শোন, নাইট্রোজেন বেস যেটা প্রতি বছরই ঘুরিয়ে কোশ্চেন আসে, নাইট্রোজেন বেস, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কিছু ডিফারেন্স আছে। সো নাইট্রোজেন বেস 2025-এও ছিল কোশ্চেন, এই বছরটা দেয়নি, আবার পরের বছর দেবে, প্রিপেয়ার থাকবে, 100% পাবি। নাইট্রোজেন বেস ধর অ্যাডিনিন ইজ দ্য নাইট্রোজেন বেস, অ্যাডিনোসিন ইজ দ্য নিউক্লিওসাইড, অ্যাডিনাইলিক অ্যাসিড ইজ দ্য নিউক্লিওটাইড। সো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড কাকে বলে? নিউক্লিওসাইড। আচ্ছা, প্রথমে আমরা N2 বেসটা লিখি। এখান থেকে আমরা কি লিখবো? নিউক্লিওসাইড। এখান থেকে কি লিখবো? আসবে নিউক্লিওটাইড। তো যেটা নাইট্রোজেন বেস, অ্যাডিনিন। তারপরে নিউক্লিওসাইডটা কি হবে? অ্যাডিনোসিন। তার এই অ্যাডিনোসিনের মধ্যে কি রয়েছে? এর মধ্যে অ্যাকচুয়ালি থাকছে অ্যাডিনাইন প্লাস সুগার, সেটাই অ্যাকচুয়ালি। সো নাইট্রোজেন বেস প্লাস সুগার, এটাই অ্যাকচুয়ালি কি? নিউক্লিওসাইড। নাইট্রোজেন বেস প্লাস সুগার ইজ দ্য নিউক্লিওসাইড। নাইট্রোজেন বেস, সুগার অ্যান্ড ফসফরিক অ্যাসিড, দ্যাট ইজ নিউক্লিওটাইড। তার মানে এর পরের সিকোয়েন্সটা কি? অ্যাডিনাইলিক অ্যাসিড। যেরকম অ্যাডিনোসিন ট্রাইফসফেট ইজ আ নিউক্লিওটাইড, ট্রাইফসফেট আছে, ফসফেট গ্রুপ আছে, তাহলে এটা কি হচ্ছে? নিউক্লিওটাইড হয়ে যাচ্ছে। গুয়ানোসিন ট্রাইফসফেট, জিটিপি, ইজ আ নিউক্লিওটাইড। ক্লিয়ার? তার মানে যখন এই নিউক্লিওসাইডের সাথে, তার মানে অ্যাডিনোন প্লাস সুগার প্লাস H3PO4 মাইনাস, এই সবগুলো চলে যাচ্ছে। ডাইরেক্টলি আমরা এটা না লিখে N2 বেস লিখে দিতে পারি। সো নাইট্রোজেন বেস, সুগার আর H3PO4 টুগেদারলি নোন এজ নিউক্লিওসাইড। একটা কোশ্চেন এখান থেকে পাবে, তোকে নাম দেওয়া থাকবে কোনটা নিউক্লিওসাইড, কোনটা নিউক্লিওটাইড, কোনটা নাইট্রোজেন বেস, তোকে বলতে হবে। ঠিক তেমন গুয়ানিন, গুয়ানিডিন, গুয়ানিলিক অ্যাসিড, তো এরকম আসতে পারে। তো ব্যাপারটা বুঝে গেলি, নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড ক্লিয়ার। অ্যাডিনাইলেট, তার মানে এই অ্যাডেনিনটা ছিল নাইট্রোজেন বেস, অ্যাডিনোসিন, অ্যাডিনাইলেট, নিউক্লিওটাইড। আচ্ছা, এইখানে ছবি দেখ, ছবি দেখলে আরো ক্লিয়ার হবে। এই হচ্ছে একটা মলিকিউল দেখতে পাচ্ছিস, এখানে কি দেখতে পাচ্ছিস দেখ, এইটা কি? পেন্টোজ সুগার। এই পেন্টোজ সুগারের সঙ্গে নাইট্রোজেন বেস জয়েন করেছে, তাহলে এইটা কি? এইটা হচ্ছে নিউক্লিওসাইড, আর এইটা পুরোটা হয়ে গেল নিউক্লিওটাইড। এই জন্য ডিএনএ তে আমরা বলি পলি নিউক্লিওটাইড চেন। কেন পলি নিউক্লিওটাইড চেন? এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড, এটা একটা নিউক্লিওটাইড। সো এইগুলো এক একটা করে নিউক্লিওটাইড পরপর পরপর রয়েছে বলে পলি নিউক্লিওটাইড চেন বলা হয়। ক্লিয়ার? সো নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইড ক্লিয়ার হলো তো? কোনটা আউট আছে? চল, তো ডিএনএ এর মধ্যে যদি আমরা কেমিক্যাল স্ট্রাকচারটা দেখি, কি দেখতে পাচ্ছি?
এইটা ফার্স্টে কেমিক্যাল স্ট্রাকচার দেয়, এইটা পেন্টোজ সুগার। আচ্ছা, এইটা হচ্ছে অলওয়েজ 3 কার্বন। 3 কার্বন যেখানে, সেখানে আমি একটা আলাদা ডট করে দিচ্ছি, ভালো করে বুঝবি, ডটটা একটু বড় ডট করছি। এইটা 3 কার্বন, এটা 3 কার্বন, এটা 3 কার্বন, এটা 3 কার্বন। সো গ্রিন কালারে যেগুলো ডট করলাম এগুলো সব 3 নম্বর কার্বন পেন্টোজ সুগারের। ওকে, তাহলে এটা 3 কার্বন, এটা 3 কার্বন, এটা 3 কার্বন, এটা 3 কার্বন। আবার যেটা আমি রেড দিয়ে, রেড দিচ্ছি না, এটা আলাদা কালার দিচ্ছি। আচ্ছা, ব্লু, ব্লু মার্কিং করছি, সেটা হচ্ছে 5 নম্বর কার্বন। এইটা হচ্ছে 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর কার্বন, এটা 5 নম্বর, হ্যাঁ, এটা 5 কার্বন। তো এগুলো কি, সব 5 নম্বর কার্বন। বুঝতে পারলে? এই যে আমরা 3 প্রাইম 5 প্রাইম বলি, হয় এখানেই অ্যান্সারটা আছে। অ্যান্সারটা কি? এই দেখ, অলওয়েজ 3 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের মাঝখানে কি হয়েছে? ফসফোডাইএস্টার বন্ড হয়েছে। তাহলে দুটো সুগার মলিকিউল জয়েন করেছে বাই দা ফসফোডাইএস্টার বন্ড। এই বন্ডটার নাম হচ্ছে, এই যে বন্ডটা, এটা হচ্ছে ফসফোডাইএস্টার। উপর নিচে দুটো ফসফেট করতে হবে না, ডাইএস্টার হতে গেলে উপর নিচে এখানে তো শুধু ফসফেট, আর এরপর তো আরো বন্ডিং আছে, এদিকেও আছে। আমরা শুধু একটা ফসফেট দিয়ে হাইলাইট করে দেখাচ্ছি, দুটো আছে, এস্টার ফর্ম করছে। মাঝখানে এখানে নিচে একটা এক্সট্রা আর উপরে একটা এক্সট্রা, তাহলে তো দুটো ডাইএস্টার হবে। হ্যাঁ, তো এই যে এই বন্ডটায় কি বন্ড বল? আচ্ছা, আবার দেখ এইখানে, তার মানে এইদিকে 3 নম্বর কার্বনটা ওপেন রয়ে গেল। যদি আর একটা সুগার থাকতো এখানে জয়েন করতো, তাই এটাকে আমরা 3 প্রাইম এন্ড বলছি। এখানে দেখ 5 নম্বর কার্বনটা ওপেন রয়ে গেছে, রয়েছে কিনা? আর একটা সুগার থাকলে 3-এর সাথে জয়েন হতো, তাই 3 প্রাইম 5 প্রাইম হলো। এটা ঠিক তেমন, দেখ 3 নম্বর কার্বনটা এদিকে ওপেন, আর এখানে 5 নম্বর কার্বনটা ওপেন, তাই 3 প্রাইম 5 প্রাইম। ক্লিয়ার হলো কেন প্রাইম জিনিসটা আসছে? আচ্ছা, এখানে আর কি বন্ড থাকে? কোথায় আছে? পেন্টোজ সুগার আর কার্বন আর রাইট, এই যে বন্ডটা নাইট্রোজেন বেস আর সুগারের মাঝখানে বন্ড, এটা হচ্ছে গ্লাইকোসিডিক বন্ড। N2 বেস আর সুগারের মাঝখানে যে বন্ডটা, দ্যাট ইজ দা গ্লাইকোসাইডিক বন্ড। মাথায় ঢুকলো? নাইট্রোজেন বেস আর সুগারের মাঝখানে বন্ডটাকে কি বলা হয়? গ্লাইকোসাইডিক বন্ড। আর দুটো নাইট্রোজেন বেসের মাঝখানে বন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো 3 ধরনের বন্ড আমরা এখানে পেয়ে গেলাম, 3 টাইপস অফ বন্ডস আর দেয়ার। তার মানে এইটা একটা পলিনিউক্লিওটাইড চেন, আবার এটা আর একটা পলিনিউক্লিওটাইড চেন। ছোট করি, বুঝতে পারছিস? দুটো পলিনিউক্লিওটাইড চেন রয়েছে। এই দুটো পলিনিউক্লিওটাইড চেন যেটা রয়েছে, এগুলো স্টেবিলাইজড হয়েছে মাঝখানে হাইড্রোজেন বন্ড। তো মাঝখানে হাইড্রোজেন বন্ডটা যদি কোনো কারণে ব্রেক করে দেওয়া যায়, দুটো পলিনিউক্লিওটাইড চেন আলাদা হয়ে যায়। ডিউরিং রেপ্লিকেশন, ডিউরিং ট্রান্সক্রিপশন, এই হাইড্রোজেন বন্ডগুলো ব্রেক হয়। কিভাবে হয় সেটা পরে আসছে, এইটুকু ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমরা চলে যাবো একটু ওয়াটসন ক্রিক মডেলটা। ওয়াটসন ক্রিক মডেল, তার একটা ছোট গল্প আছে। ওয়াটসন ক্রিক যে মডেলটা দিয়েছিল সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এই ক্রিস্টালোগ্রাফি স্ট্রাকচারটা প্রথমে ছিল এক্স রে মডেল, ফিজিক্যাল এক্স রে করে দেখানো হয়েছিল। মানে সেটা কে করেছিল? রোজালিন ফ্র্যাঙ্কলিন। রোজালিন ফ্র্যাঙ্কলিন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, ফিমেল, এর হিস্ট্রি আছে। তো উনি, ওনার গাইড ছিল প্লুইঙ্কিন। তো দুজন মিলে মেন কাজটা করেছিল। এই রোজালিন ফ্র্যাঙ্কলিন ছিল মেনলি, মেন কাজটা করেছিল। এবার যে কোনো প্রজেক্ট বা যে কোনো পিএইচডি করতে গেলে গাইড লাগে, তো গাইডের আন্ডারেই করেছিল। তো তখন উনি এক্স রে করে ডিএনএ স্ট্রাকচারটা বলতে চেয়েছিল। ডিএনএ ডিসকভার হওয়ার পর ডিএনএ স্ট্রাকচারটা এক্স রে দিয়ে দেখাতে চেয়েছিল, বাট
এক্স রেতে তো ভালো ভিজিবিলিটি হয় না। তো উনি তখন ক্রিস্টালোগ্রাফিটা জানতেন। ক্রিস্টালোগ্রাফি শেখার জন্য উনি আচ্ছা, ইউরোপে তখন কি হতো, ফিমেলদেরকে পিএইচডি অ্যাওয়ার্ড করা হতো। মেল ডমিনেন্ট কান্ট্রি এখনো আছে, মানে আমরা এখন বলি এক কথা, থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি ডমিনেন্সি সবসময় আছে। তো তখন ওই সময় ফিমেলদেরকে পিএইচডি অ্যাওয়ার্ড করা হতো। তো সেই জন্য উনি ইউরোপ ছেড়ে অন্য কোনো একটা কান্ট্রিতে যায়, নামটা এই মুহূর্তে মাথায় নেই, ওই ক্রিস্টালোগ্রাফিটা শিখতে চান। যাতে ক্রিস্টালোগ্রাফিটা শিখলে এই যে ডিএনএ স্ট্রাকচারটাকে উনি ডিসকাস করতে পারেন। মোটামুটি কাজ কমপ্লিট করে ফেলেছিল। তো ক্রিস্টালোগ্রাফি যখন শিখতে চলে যায়, ওই সময় যে ওর যে গাইড ছিল লিঙ্কিং, ও কি করেছিল, ওর বন্ধু ছিল কারা, ওয়াটসন এন্ড ক্রিক। ওয়াটসন আর ক্রিক, ক্রিক ছিল ফিজিসিস্ট, ভালো ফিজিক্স জানে, আর ওয়াটসন ছিল বটনিস্ট, বায়োলজিটা জানে ভালো। তো বাট এই ক্রিক ভালো ক্রিস্টালোগ্রাফি জানতো। এবার যেটা হয়, চায়ের টেবিলে একটু বসে গল্প হতে হতে ওর সমস্ত ডেটাটা দিয়ে দিয়েছিল এদের দুজনকে। কিন্তু এদের দুজন কেউ জানতো না যে এর ডেটাটা ওই কাজ করেছিল, ওর এসব গল্প বলেনি। তার বন্ধুরা তারা বলেছে এই আমার কাছে, আমি এরকম ডেটা করেছি, আমি করতে পারছি না, তুই যদি করতে পারিস দেখ। তো সেই মতো করে এবার তুই যদি আমাকে বলিস স্যার আমি একটু করেছি, আপনি একটু করবেন না, খেয়ে দেখা যাক। এই ক্রিস্টালোগ্রাফিটা জানতো। তো ক্রিস্টালোগ্রাফি জানার পর ওয়াটসন ক্রিক দুজন মিলে এটা নিয়ে কাজ করলো। কাজ করে এই ক্রিস্টালোগ্রাফি মডেলটা বার করলো। এই যে 2D স্ট্রাকচারটা ক্লিয়ারলি দেখা যায় গেল। এই যে হেলিক্যাল স্ট্রাকচার, রাইট হ্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার ডিএনএ, এটা ক্রিস্টালোগ্রাফি করে ডিসকভার করলো কে, ওয়াটসন ক্রিক দুজন মিলে। তো তারপরে তিনজনের নামে নোবেল হয়ে গেল, ওয়াটসন ক্রিক আর উইঙ্কলিং এর নামে নোবেলটা হয়ে গেল। যখন ওই ভদ্রমহিলা জানলো, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, ওনার এজ অ্যারাউন্ড 31 or 32 ইয়ার্স ছিল, আর বছর দুয়েক সার্ভাইভ করলো, তারপরে সুইসাইড করে মরে গেল। এত বড় একটা কাজ, যেটা পৃথিবীতে ফার্স্ট টাইম ওই সময়কার কোনো ফিমেল করছিল, তাকে ডিপ্রাইভ করে করা হলো। বাট নোবেল কমিটি সেটা জানতেও পারে যে কাজটা অ্যাকচুয়ালি ফিমেল ভদ্রমহিলা ছিল। কিন্তু নোবেলের একটা রুল আছে, যে নোবেলে কেউ মরে গেলে তারপরে তাকে নোবেল দেওয়া যায়, কিন্তু কারোর নাম একবার উঠে গেলে তাকে হাঁটানো যায় না। ধর তোর নাম দিয়ে দিয়েছে, তোর নাম হাঁটাতে পারবো না, যা থাকবে তুই যদি চুরি চামারি করেও যদি নাম উঠাতে পারিস। আমাদের দেখিস না, আমাদের ডোনাল্ড ট্রাম্প, উনি বলছেন আমি নোবেল টোবেল পাবো, এরকম সব করছে। যাই হোক, তো নোবেলে একবার নাম উঠলে সরানো যায় না, সে রুল আছে। আবার নোবেলে তিনজনের বেশি নাম হয় না, যে কোনো নোবেল তিনজন সায়েন্টিস্টের ম্যাক্সিমাম নাম থাকতে পারে, এর বেশি থাকবে না। তখন নোবেল কমিটি ডিসাইড করলো যে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন নামটা দেওয়া উচিত, দেবে ভেবেছিল, কিন্তু রুল এগেনস্টে চলে যাচ্ছে। তখন ওরা ডিসাইড করলো যে উইঙ্কলের নামটাই বলবে না, পুরো মডেলটাই ওয়াটসন ক্রিক মডেল হিসেবে মার্কেটে থাকবে, লোকে কেউ ওই সায়েন্টিস্টের নাম জানবে না। হায়ার স্টাডিতে কিছু বইতে দেওয়া আছে এই গল্প হিসেবে, ক্রিমিনাল হিসেবে দেখানো আছে, কিন্তু ওনারও রোল ছিল, কারণ উনি গাইড করেছিলেন। উনি শুধু কাজ করেছিলেন স্টুডেন্টের ডেটাটা নিয়ে, অন্যকে দিয়ে কাজ করিয়ে নিয়েছিলেন। কিন্তু যে কোনো গাইড তার নলেজ থাকলে সে তো তোকে কাজ শিখিয়েছে, তারও রোল আছে। তো সেই জন্য মডেলটা আমরা জানি ওয়াটসন ক্রিক মডেল, মাথায় ঢুকি। বাট এই পুরো গল্পটার পেছনে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের যে বিশাল রোল আছে সেটাও জানা দরকার আছে, ঠিক আছে? তো তারপর থেকে আমরা যেটা জানি, ওয়াটসন ক্রিক মডেল হিসেবে মার্কেটে চলে। মাথায় ঢুকলে একটু, এই ওয়াটসন ক্রিক মডেল যেটা করেছিল সেটা কি করেছিল, ডিএনএ কত ধরনের হয় কেউ জানো? কৃতিকা, ডিএনএ কত ধরনের হয়? এ ডিএনএ হয়, বি ডিএনএ হয়, সি ডিএনএ হয়, জেড ডিএনএ। সো টোটাল 4 টাইপস অফ ডিএনএ আছে, এ বি সি এন্ড জেড। সো টোটাল 4 টাইপস অফ ডিএনএ আছে। এই যে 4 টাইপস অফ ডিএনএ আছে, এদের মধ্যে এই ডিএনএ গুলো না, সি ডিএনএ ইজ আ কমপ্লিমেন্টারি ডিএনএ, আরএনএ থেকে ডিএনএ তৈরি করা হয়, দ্যাট ইজ সি ডিএনএ। বাকি এ বি এন্ড জেড ডিএনএ, এগুলো অ্যাকচুয়ালি ওই নাইট্রোজেন বেসের যে নাম্বার, হেলিক্সের স্ট্রাকচার, এগুলো আলাদা হয়। ওয়াটসন ক্রিক মডেল যে ডিএনএ ডিসকভার করেছিল বা যে ডিএনএটাকে স্ট্রাকচার করেছিল সেটা হচ্ছে বি ডিএনএ। এই বি ডিএনএটা হচ্ছে রাইট হ্যান্ডেড
হেলিক্যাল স্ট্রাকচার, এটা মাথায় রাখতে হবে। বিডিএনএটা হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার। তোকে বলে দিতে পারে যে বিডিএনএ ডিসকভার্ড বাই কে, তখন বিডিএনএ স্ট্রাকচার হচ্ছে ওয়াটসন ক্রিক। আমরা যে স্ট্রাকচারটা প্র্যাকটিস করি বিডিএনএ, এডিএনএটা কি, ওটা লেফট হ্যান্ডেড, ওটা রাইট হ্যান্ডেড নয়, ওটা আবার লেফট হ্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার। বিডিএনএটা হচ্ছে রাইট হ্যান্ডেড হেলিক্যাল স্ট্রাকচার। এইটুকু মাথায় ঢুকলো। আচ্ছা, তো এই ওয়াটসন ক্রিক যে মডেলটা দিয়েছিল সেই মডেলটা অনুসারে কি কি পয়েন্ট আমরা আসছি। ডিএনএ তে কি দেখতে পাচ্ছি, দেয়ার ইজ টু পলিনিউক্লিওটাইড চেন, তারা রাইট হ্যান্ডেড হেলিক্যালি কয়েল করে রয়েছে, রাইট হ্যান্ডেড কয়েল করে করে থাকে। আচ্ছা, দুটো যে পলিনিউক্লিওটাইড চেন এরা অ্যান্টি প্যারালাল ইন নেচার। অ্যান্টি প্যারালাল কেন, এই দেখ 3 থেকে স্টার্ট হয়ে এখানে 5 এ শেষ হয়েছে, এটা 5, আবার এইদিকে 3 থেকে স্টার্ট হয়ে 5 এ শেষ হয়েছে। সো অ্যান্টি প্যারালাল ইন নেচার। ক্লিয়ার হলো? আচ্ছা, এই যে ডিএনএ গুলো আছে, এই ডিএনএ তে এইটাকে একটা টার্ন বলা হয়, এইখান থেকে এইটাকে একটা টার্ন বলা হয়, ওয়ান টার্ন। এই ওয়ান টার্ন এর ডায়ামিটারটা কত, লেন্থটা 34 অ্যামস্ট্রং ডিগ্রি or 3.4 ন্যানোমিটার। 34 অ্যামস্ট্রং ডিগ্রি or 3.4 ন্যানোমিটার। এই একটা টার্নের মাঝে কটা টোটাল 10 নাইট্রোজেন বেস পেয়ার থাকে। তো ডিস্টেন্স বিটুইন ইজ নাইট্রোজেন বেস পেয়ার ইজ 3.4 অ্যামস্ট্রং ডিগ্রি or 0.34 ন্যানোমিটার। 0.34 ন্যানোমিটার। স্যার একটু লিখতে হবে এগুলো, হ্যাঁ, মানে কম্পিউটার তো নয় ব্রেন। ওইগুলো ওটা লেফট হ্যান্ডেড, ওর আবার কি হয় ভেতরে, যে এই যে 10 নাইট্রোজেন বেস পেয়ার ওখানে 11, তো ওগুলো আমাদের নেই, আমাদের লাগবে না, আমাদের বিডিএনএটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো ওই ডিএনএ গুলোর একটু স্ট্রাকচারাল ডিফারেন্ট, বুঝেছো, হেলিক্যালি ডিফারেন্ট, মাঝখানে নাইট্রোজেন বেসের যে নাম্বার একটা টার্নে সেটা ডিফারেন্স আছে। আচ্ছা, তো এইটুকু মাথায় থাকলো যে একটা টার্নের মধ্যে কতগুলো নাইট্রোজেন বেস পেয়ার থাকে, টোটাল 10 নাইট্রোজেন বেস পেয়ার থাকে। কোথায় থাকে, বিডিএনএ তে। ওকে, তো একটা টার্নের টোটাল ডিস্টেন্স কত থাকছে, 34 অ্যামস্ট্রং ডিগ্রি, রাইট, অর 3.4 ন্যানোমিটার। এবার 10টা ডিভাইড করলে 0.34 ন্যানোমিটার অর 3.4 অ্যামস্ট্রং ডিগ্রি, যেটা খুশি যেভাবে কোশ্চেন আসতে পারে থাকে। আচ্ছা, এবার এখানে এই যে নাইট্রোজেন বেস গুলো স্টেবিলাইজ হয়েছে কিভাবে আমরা জানি, এ মানে অ্যাডেনিন অলওয়েজ 5 এর সাথে জয়েন করেছে বাই ডাবল হাইড্রোজেন বন্ড, গুয়ানিন ট্রিপল হাইড্রোজেন বন্ড সাইটোসিনের সাথে জয়েন করেছে। আচ্ছা, এই যে দুটো নাইট্রোজেন, এই যে দুটো পলিনিউক্লিওটাইড চেইন এখান থেকে এইটা, এর ডিসটেন্স কত, 20 অ্যামস্ট্রং ডিগ্রি। 20 অ্যামস্ট্রং ডিগ্রি মানে দুটো পলিনিউক্লিওটাইড চেইনের মাঝখানে ডিসটেন্সটা 20। ওকে, আচ্ছা, আরো কি দেখলো, কিছু মাইনর গ্রুপ এন্ড মেজর গ্রুপ দেখা যাচ্ছে। এই যে এইভাবে কয়েল করেছে না, এই যে এইভাবে কয়েলটা হয়েছে, এইখানে কিছু, এটা তো 2D স্ট্রাকচার এঁকেছি না, কিন্তু 3D দেখলে তুই এটা অনেকটা বুঝতে পারবে। এইখানে দেখ, এই জায়গাটা একটা গ্রুপ খাঁজের মতো এসছে, এসছে না এইখানে, আবার এইটা একটা বড় খাঁজের মতো এসছে, এসছে না, মানে এইটাকে মেজর গ্রুপ বলা হয়, এইটা কি বলা হয়, মাইনর গ্রুপ। তার মানে এই কয়েলের মধ্যে কিছু মেজর গ্রুপ আর কিছু মাইনর গ্রুপ ফর্ম হচ্ছে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে। ঠিক আছে, এই ওয়াটসন ক্রিক মডেল, এখানে আর একটা সায়েন্টিস্ট, মানে আর একটা না, আর একজন সায়েন্টিস্ট নাইট্রোজেন বেসের নাম্বারের উপর একটা থিওরি দিল। বলতে পারো সেটা কি? সারগাপস রুল। ইউক্যারিওটে হবে, প্রোক্যারিওটিকে এটা হয় না। ইউক্যারিওটিকে কি বললো, যে টোটাল নাম্বার অফ পিউরিন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ পিরিমিডিন। এটা মাথা, ইন ইউক্যারিওট, প্রোক্যারিওট নয়। প্রোক্যারিওট নাম বল দেখি, একটা প্রোক্যারিওটের নাম বল দেখি। রাইট, মানুষ একটা প্রোক্যারিওট, আদিম মানুষ, মার ওখানে গড়ে মানুষ প্রোক্যারিওট। ইকোলাই, উফ, যত ব্যাকটেরিয়া পৃথিবীতে আছে, হ্যাঁ, মানুষই। আচ্ছা, যাই হোক, তো চারগাপস রুলে কি বললো, টোটাল নাম্বার অফ পিউরিন ইজ ইকুয়াল টু টোটাল নাম্বার অফ সিএইচ, সারগাপস পিরিমিডিন। তার মানে অশোক
ঘোষ ইজ ইকুয়াল টু তীর্থঙ্কর চক্রবর্তী। a plus g is equal to t plus c. So a plus g divided by t plus c is equal to 1. এটা ছিল এই রুল। আবার এটা ফর ইউক্যারিওট। ইউক্যারিওটস মানে তোরা জানিস, ফাঙ্গাস, প্রোটিস্টা, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। ইউক্যারিওটে এটা দাঁড়ালো। আবার যেটা প্রোক্যারিওটের ক্ষেত্রে কি বললো, অশোক ঘোষ ডিভাইড বাই তীর্থঙ্কর চক্রবর্তী লেস দেন 1। এটা লেস দেন 1 হয়। তো আমরা এই 4 ক্যাপসুলের এই পার্টটা ইউক্যারিওটটা ভালো করে দেখবো। এখান থেকে ছোট ছোট ম্যাথ টাইপ অফ কোশ্চেন আসতে পারে। কিরকম আসবে, তোমাকে বলা হলো যে একটা ডিএনএ আছে, আর ডিএনএ দ্যাট কন্টেন্স 260 নাইট্রোজেন বেস পেয়ার। ডিএনএ মধ্যে কটা আছে, 260টা নাইট্রোজেন বেস পেয়ার আছে। ওকে, এবার কোশ্চেন হচ্ছে, মানে তারপরে বললো অ্যাডেনিন আছে 120। অ্যাডেনিন কত আছে, 120। তো নাম্বার কোশ্চেন হচ্ছে হাউ মেনি guanine are there and how many pyrimidine is there. হুম 10 130 কোনটা? আচ্ছা দেখো অ্যান্সারটা বলে দিচ্ছি। অ্যান্সারটা প্রথমটা বলে দিই। অ্যান্সারটা কি হবে, বলা হচ্ছে ডিএনএ তে 260টা নাইট্রোজেন বেস পেয়ার আছে। পেয়ার মিন ডাবল। সো 260 ইন্টু 2, সো 520টা কি আছে বাবা, নাইট্রোজেন বেস আছে। সো টোটাল 520 নাইট্রোজেন বেস আছে। তো পিউরিন আর পিরিমিডিন ইকুয়াল হবে, কে বলেছিল, সার্কাস বলেছিল। তার মানে আমার এখানে কোশ্চেন কি আছে, হাউ মেনি পিরিমিডিন। সো পিরিমিডিন নাম্বার কত হবে, হাফ হয়ে যাবে। পিরিমিডিন কত হবে, 260। এবার কোশ্চেন হচ্ছে হাউ মেনি গুয়ানিন আর দেয়ার। তো তোকে বলা হয়েছে 260 খানা হচ্ছে পিরিমিডিন, তাহলে পিউরিন কতটা, 260। পিউরিন মানে কি, এ প্লাস জি ইজ ইকুয়াল টু পিউরিন। তো এ তোকে বলে দেওয়া হয়েছে 120, আর টোটাল ছিল কত 260। তো তার মানে কি হবে, বাকিটা বাকিটা কত 140 হবে গুয়ানিন। আর যতগুলো জি হবে ততগুলো কি হবে, সি থাকবে। সো সাইটোসিন ততগুলো হবে, আর যতগুলো অ্যাডেনিন হবে ততগুলো কি থাকবে, থাইমিন হবে। বলতে পারবি টোটাল নাম্বার অফ ডিএনএ 13,000 বেস, নাইট্রোজেন বেস। একটা ডিএনএ তে কি রয়েছে, 13,000 নাইট্রোজেন বেস রয়েছে। ওকে, দ্যাট ইজ দ্য ফার্স্ট অপশন, এটা মাথায় রাখতে হবে। আর গুয়ানিন আছে 7,000। কোশ্চেন হচ্ছে নাম্বার অফ অ্যাডেনিন কতটা আছে, নাম্বার অফ পিউরিন কতটা আছে। কেউ কিছু বলবে না, হ্যাঁ, নিজের মতো করবে, যা মনে হয় নিজের মনে রাখবে। দেখি বুঝলি, বল। Wow. আমি বারবার গেলে এই তারটা নড়ে যাচ্ছে, তো যাচ্ছি না, নইলে লাঠিটা নিয়ে যেতাম। 13,000। Wow. ঠিক বলেছিস। বাকিদের কি মতবাদ,
দেখি সায়েন্টিস্ট বলেন। হুম, এত সোজা কোশ্চেন কি আছে, একটু নাম্বার বাড়িয়ে দিয়েছি। 260টা দিয়েছিলাম, এখন একটা নাম্বার 0 বাড়িয়েছি বেশি করে। অর্চিষা বাবু বলো। অঙ্কুশ বল। স্যার করছি আমি। আর কে বলতে পারবে? ভেরি গুড। কৃতিকা। ওটাই না, মাথাটা ফাটিয়ে দেবো। তোকে আমি না ইন্টারেস্টে মারবো, মানে শুধু প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকবে না, এর সাথে ইন্টারেস্টও থাকবে। মানে গাধার দল গাধাই সব থেকে যাবে। টোটাল নাইট্রোজেন বেস কত বলেছি? 13,000 বেস পেয়ার বলেছি। আর 7,000 কি বলেছি? ইজ ইট পসিবল? হবেই তো না, মানে যদি তুমি বলতে যাচ্ছিলে তো, তখন কোথায় ছিলে? নেগেটিভে চলে আসছে। আর কি করে বলবো? অ্যান্সার বলে দিলেই তো হয়ে গেল। তো গুয়ানিন যদি 7,000 থাকে ভাই, সাইটোসিনও 7,000 থাকতে হবে। তাহলে 14,000 শুধু জি আর সি থাকলে দরকার, অ্যাডমিন তো ছেড়ে দাও। বিএসসি তে যদি টোটাল তো সেইটাই তো জানতে চাইছিলাম। হবে কি করে? তো তোমাকে অ্যান্সার কি বলতে হতো, এটা ভুল কোশ্চেন আছে। আদের জানে না কিছু কনসেপ্ট, বসে গেল অঙ্ক নিয়ে। কে 6,500 কে 7,000 সব বের করে বসে বসে, কোন পদ্ধতি বের করলো কেউ জানে। এটা যদি পেয়ার বলতাম তখন অ্যান্সার ঠিক আছে। নাইট্রোজেন বেস পেয়ার বললে 26,000 এসেছে তো টোটাল, তখন তোমার অ্যান্সার ঠিক থাকতো। 14,000 বার করে দিতাম, 12,000 পড়ে থাকতো, 12,000-এ বাকি তোর থাকতো এ আর টি 6,000 6,000 করে। তো এটা মিশন ইম্পসিবল, এটা ভুল, এটা বুঝতে হবে। তো তুই যদি কনসেপ্ট না বুঝতে পারিস তো এটাও বলতে পারতিস না। তো বলতে পারি তাহলে আমি ঠিক। হ্যাঁ মানে অ্যান্সারটা বলতে হবে, তো অ্যান্সারটা বলতে হবে। নান অফ দিস বলে অপশনও থাকবে তো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এইটুকু বুঝলে এই ধরনের ছোট ছোট কোশ্চেন থাকতে পারে, এবং পিআইকিউ তে আছেও, যদি পিআইকিউ ভালো করে ঘেটে দেখিস পাবি এই ধরনের ছোট ছোট কোশ্চেন। পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন দেয়, বলে দিল 20% আছে অ্যাডেনিন, সো পার্সেন্টেজ অফ সাইটোসিন কতটা বল। 20% অ্যাডেনিন বলেছে, তো থাইমিন থাকবে বাকি 20%, মানে পড়ে থাকলো 6%। 30% গুয়ানিন, 30% সাইটোসিন। তো এই ধরনের কোশ্চেনও ছিল, মানে এত সোজা কোশ্চেন। এনসিআরটি ডাইরেক্ট লেখা নেই, স্যার এনসিআরটি লেখা নেই আসবে না, আসতে পারে পার্সেন্টেজ দিয়ে কোশ্চেন আসতে পারে। তোকে একটা গুয়ানিনের পার্সেন্টেজ বলে দিল, এবার বললো পিউরিনের পার্সেন্টেজটা বলে দাও, বলে দিতে পারবি 50%ই থাকবে, কারণ 50-50 হবে যাই হোক, দেখার দরকার পড়বে না। নাম্বারটাকে ডাবল করে তার ডিভাইড টোটাল। যদি অ্যাডেনিন বলে দেয়, দিয়ে বললো পিউরিনের নাম্বার কতটা, ডাবল করতে কিছু করার দরকার নেই তো। আরে পিউরিন পিরিমিডিন হাফই হয়, কেন করতে যাব? শুধু অ্যাডিনাইন দেওয়া থাকলে তো ডাবলই করতে হবে। আরে চাই। আরে আমি বুঝিনি এখনো, আমি তো পিউরিন বলেছি। আরে তো শুধু অ্যাডিনাইনে কি পিউরিন হয় নাকি? অ্যাডিনাইন প্লাস গুয়ানাইন হলে তো হ্যাঁ। পিউরিন হবে। তো অ্যাডিনাইনটাকে ডাবল করবো না? দিলে ডাবল করলে কি হবে? তাহলে গুয়ানাইন আর অ্যাডিনাইন একসাথে হয়ে গেল, অ্যাডেনিন ডাবল করলে গুয়ানিনের নাম্বার এসে গেল অ্যাডেনিন থেকে। অ্যাডেনাইন 20%, তো তাকে ডাবল করলে 40% হয়ে গেল, এবার তাকে হাফ করলে আবার 20% এসে গেল। যাই দিই 50%ই হবে, কিছু দেখার দরকার নেই। পিউরিন পিরিমিডিন অলওয়েজ 50%। এবার তোকে যদি গুয়ানিন সাইটোসিন এইসব বার করে, তখন তার রেসপেক্টে তোকে বার করতে হবে। চলো আর এখানে টাইম ইয়ে করবো না। তো ডিএনএ সম্বন্ধে বেসিক আইডিয়াটা ক্লিয়ার হলো, এখানে এই গল্পগুলো একটু দেওয়া রয়েছে, দেখতে হবে। আচ্ছা, এরপরে যে জায়গাটা মেনলি চলে আসবো সেটা হচ্ছে প্যাকেজিং অফ ডিএনএ শিখতে হবে। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট, এই যে স্যালিয়েন্ট ফিচার্স অফ ডাবল হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ, ইট মেড আপ অফ 2 পলিনিউক্লিওটাইড চেইনস, দুটো পলিনিউক্লিওটাইড চেইন আছে। এখানে কিন্তু স্টেটমেন্ট বেস কোশ্চেন আসবে এইখান থেকে, খুব ইম্পর্টেন্ট, এইখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন আসবে।
1 2 করে দেবে, কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট বলতে হবে। Where backbone is the constituted by the sugar phosphate and the base is a projected inside the thread. So the two chains have anti-parallel polarity, 3 prime to 5 prime or 5 prime to 3 prime. So the base in two strands are paired through the hydrogen bonds, forming the base pairs. Adenine forms the two hydrogen bond with the thymine, and opposite strand ki hai vice versa. Similarly, guanine bonded with cytosine by triple hydrogen bond. As a result, always purine comes the opposite to the pyrimidine. Then always purine opposite কি থাকবে, pyrimidine থাকবে, adenine opposite thymine আর guanine opposite cytosine. So the two chains are coiled right-handed fashion. তাহলে আমরা যে ডিএনএটা পড়ছি that is the bDNA. So right-handed helical structure, and the piece of the DNA is কি বলছে 3.4 nanometer. A nanometer is 1 billion of meter, that is 10 to the power 9. So there is roughly 10 base pair in each turn, constituting the distance between the base pair 3.4 nanometer. এখানে অ্যামস্ট্রং দিয়েও তোকে বলতে পারে, কারণ অনেক স্টাডিতে অ্যামস্ট্রং আছে, তাই অ্যামস্ট্রং ভ্যালুটা বলতে পারে। অ্যামস্ট্রং হলো ইনটু 10 করে যা আসবে, ন্যানোমিটার ইনটু 10। So the plane of one base pair stacks over other double helix, and this addition of the hydrogen bond so confers the stability of the helical structure. আচ্ছা, ডিএনএ থেকে আরএনএ থেকে ডিএনএ অনেক স্টেবল। ওয়াই? ওয়ান অফ দ্য রিজন এটা, কারণ ডিএনএ আর আরএনএর ক্ষেত্রে কি ইজ আ সিঙ্গেল স্ট্র্যান্ড স্ট্রাকচার, সেখানে কোনো হাইড্রোজেন বন্ড থাকে। ডাবল স্ট্যান্ডার্ড আরএনএ খুব রেয়ার দেখা যায়, সেটা নন ফাংশনাল ফর্মে থাকে, ডাবল স্ট্যান্ড কন্ডিশনে ফাংশনাল করতে পারে না, কারণ রাইবোজোম ডাবল স্ট্যান্ড আরএনএ কে রিড করতে পারে না। মেসেঞ্জার আরএনএ অলওয়েজ হয় কি সিঙ্গেল স্ট্যান্ড, যেগুলো ক্যারি করছে জেনেটিক ইনফরমেশন, যেমন টিআরএনএ কিছু কিছু জায়গায় ডাবল স্ট্যান্ড আছে, কিন্তু সেগুলো তো সেখান থেকে প্রোটিন সিনথেসিস হয় না, রাইবোজোম রিড করে না। তো ফাংশনাল যদি আরএনএ বলতে হয় সেটা সিঙ্গেল স্ট্যান্ডই হয়। ডাবল স্ট্যান্ড হয়ে গেলে আরএনএ কি হয়, নন ফাংশনাল হয়ে যাবে। আমরা বায়োটেকনোলজিতে পড়বো এই আরএনএ কে ডাবল স্ট্যান্ড করে দিয়ে আমরা নিমাটোডের গ্রোথ আটকে দিতে পারি, সেটা পরে দেখবো। তো এইটুকু বুঝতে, কারণ সে তো একটা স্ট্যান্ডের উপর দিয়ে মুভ করতে পারে, ডাবল স্ট্যান্ডের উপর মুভ, যদি সেটা করতো আমার ডিএনএ থেকে আরএনএ তৈরি করতে হতো না, সে তো ডিএনএ থেকে ডাইরেক্ট প্রোটিন বানিয়ে দিত। আচ্ছা, এরপর যেটা জানতে হবে এই পার্টটা, সেন্ট্রাল ডগমা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেন্ট্রাল এভিনিউতে যে মা কুকুর ঘুরে বেড়ায়, সেন্ট্রাল ডগমা, সেন্ট্রাল এভিনিউতে যে মা কুকুর ঘুরে বেড়ায় তাকে সেন্ট্রাল ডগমা, মানে সেরকম ব্যাপার নয়, মজা করে বললাম। এই যে দেখ, সেন্ট্রাল ডগমা কি, ইউনিডাইরেকশনাল ফ্লো অফ জেনেটিক ইনফরমেশন। ইউনিডাইরেকশনাল ফ্লো, দেখ ডিএনএ, এই ডিএনএ থেকে ডিএনএ তৈরি হচ্ছে বাই দ্য প্রসেস অফ রেপ্লিকেশন, আবার ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে বাই দ্য প্রসেস অফ ট্রান্সক্রিপশন, আবার আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় বাই দ্য প্রসেস অফ ট্রান্সলেশন। তার মানে ইনফরমেশনটা একদিকেই যাচ্ছে না, ইউনিডাইরেকশনাল ফ্লো হচ্ছে। জেনেটিক ইনফরমেশন, সো ইউনিডাইরেকশনাল ফ্লো অফ জেনেটিক ইনফরমেশনটাই হচ্ছে কি সেন্ট্রাল ডগমা। এই যে সেন্ট্রাল ডগমাটা হয়, এর আবার এক্সেপশন আছে, কার ক্ষেত্রে? রেট্রোভাইরাস, রেট্রোভাইরাসে এক্সেপশন আছে। সেখানে কি হয়, ডিএনএ, ডিএনএ থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় প্রোটিন, আর এই আরএনএ থেকে আবার ডিএনএও তৈরি হতে পারে, মানে ইনফরমেশন ব্যাকেও ফিড করতে পারে। এটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, রিভার্স ট্রান্সক্রিপশন ইজ দ্য প্রসেস। এনজাইমটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এইচআইভির মধ্যে দেখা যায় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে, সে আরএনএ থেকে ডিএনএ তৈরি করাতে পারে। তার মানে এখানে কি দেখছি, জেনেটিক ইনফরমেশন ব্যাকেও আসতে পারে, সো দ্যাট ইজ এক্সেপশন। তো এটা হচ্ছে এক্সেপশন, মাথায় রাখবি। এই যে আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে বলে, এই জন্যই রেট্রোভাইরাস বলা হয়। এইটুকু বুঝতে পারলে? আচ্ছা, তো এবার এর সাথে একটা জিনিস জানতে হবে, সেন্ট্রাল ডগমাটা ক্লিয়ার হলো। এইখানে আমরা যে চ্যাপ্টারে শিখবো রেপ্লিকেশন কিভাবে হয়, ট্রান্সক্রিপশন কিভাবে হয়, আর ট্রান্সলেশন কিভাবে হয় শিখবো।
এর সাথে তোকে প্যাকেজিং অফ ডিএনএ শিখতে হবে। ডিএনএ প্রথমে আরএনএ থেকে ডিএনএ বানাবে, ডিএনএ তারপরে কপি বানাবে। ওরা তো ভাইরাস, এটা তো অন্যের বডির মধ্যে ঢোকে, কেন হবে না? আরে এইচআইভি লাইফ সাইকেলটা পড়েছিস? কি ছিল ওখানে? হ্যাঁ, তারপরে ডান্স পাগলি। তারপর কোন হোস্টেল বলবি? হেলথ এন্ড ডিজিজ তো অনলাইনে অনেক লেকচার দিলাম আমি, তুই তো ক্লাসও করিস না। মহান ব্যক্তি লিস্টটা নিয়ে এসে তোর নাম আছে কিনা দেখি। করিস নি তো? লাঠিটা পড়বে। বলো, কে বলতে পারবে? ফার্স্টে ম্যাক্রোফাজে যাবে। ম্যাক্রোফাজকে বলা হয় ফ্যাক্টরি অফ এইচআইভি। কারণ ম্যাক্রোফাজ কি বলেছিলাম, আরে ভাই যে কোনো প্যাথোজেন ঢুকলে প্রথমে দারোয়ান ছুটে যায়। দারোয়ানটা কে বলেছিলাম? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ম্যাক্রোফাজ, নিউট্রোফিল, এরা প্রথমে ছুটে যাবে। তো ম্যাক্রোফাজ ইজ দ্য মেইন টার্গেট, বুঝেছো? সো ম্যাক্রোফাজ হচ্ছে মেইন টার্গেট। ম্যাক্রোফাজে ঢুকবে, ম্যাক্রোফাজে ঢুকে ম্যাক্রোফাজের মধ্যে আরএনএটা তারা ইনসার্ট করে দেবে। সেই আরএনএটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সাথে প্রেজেন্স থেকে ওটা কি হবে? ডিএনএ বানাবে। সেই ডিএনএটা চলে যাবে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াস অফ ম্যাক্রোফাজ। সেই নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার মেকানিজম আছে, মানে রেপ্লিকেশন মেকানিজম, মেশিনারি আছে। সেই মেশিনারিটাকে হাইজ্যাক করে তারা ডিএনএ থেকে ডিএনএ বানাবে। সেই ডিএনএ থেকে বানাবে আরএনএ। আরএনএ গুলো চলে আসবে সাইটোপ্লাজম। দেন আরএনএ থেকে বানাবে লট অফ প্রোটিন, মানে ক্যাপসিডটা বানাবে। সেই ক্যাপসিডের পরে প্রথমে ফাঁকা মাথা তৈরি হয়, তারপরে এই ফাঁকা মাথার মধ্যে ঢুকে পড়বে আরএনএ। দেন ভাইরাস রেডি। আবার একটা হোস্ট সেল, নেক্সট টার্গেট সেল হচ্ছে টি হেল্পার সেল। ফার্স্টে ম্যাক্রোফাজের মধ্যে ফ্যাক্টরি হয়ে গ্রো করে, তারপরে টার্গেট করে কাকে? তো সেই জন্য ইনিশিয়াল ইনকিউবেশন পিরিয়ডটা অনেক বেশি হয়ে যায়। ম্যাক্রোফাজে যখন আছে চুপচাপ জাস্ট নিজেকে নাম্বারে বাড়াচ্ছে, যেই অনেকটা নাম্বারে বেড়ে গেল, এবার টি হেল্পার সেলকে অ্যাটাক করবে। আর টি হেল্পার সেলকে অ্যাটাক করলেই তখন ইমিউনিটি ধীরে 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 শাট ডাউন হবে, কারণ টি হেল্পার সেল ইজ দ্য গার্জিয়ান অফ ইমিউনিটি। টি হেল্পার সেল, টি লিম্ফোসাইটের তিনটে গ্রুপ আছে, টি রেগুলেটরি সেল, টি সাইটোটক্সিক সেল, আর টি হেল্পার সেল। আর এই টি হেল্পার সেল পুরো ইমিউনিটি কন্ট্রোল করে। সে যখনই উইক হয়ে যাবে তার নাম্বার, তখন কি হবে? ইমিউনিটি শাটডাউন হয়ে যাবে, তখন বাইরে থেকে প্যাথোজেন অ্যাটাক করা স্টার্ট করবে। তখন তুই সিমটমস গুলো বুঝতে পারবি। সেই জন্য অনেকের ক্ষেত্রে 5 থেকে 10 বছর চুপচাপ বসে থাকতে পারে, মানে দু একটা ম্যাক্রোফাজ ধরে ওকে অল্প অল্প করে মাল্টিপ্লাই করে বসে থাকবে, সেটা রেস্ট হয়ে গেল, আবার একটা ম্যাক্রোফাজ ধরবে। টি হেল্পার সেলকে অ্যাটাকই করছে না। যতক্ষণ না টি হেল্পার সেলকে অ্যাটাক করছে, ততক্ষণ সিমটমস তুই খুঁজে পাবি। সেটাই তো সিস্টেম, ম্যাক্রোফাজকে ধোকা দিয়ে দিই। আর ওরা তো তখন হিউজ মাল্টিপ্লাই করে না, অল্প অল্প করে মাল্টিপ্লাই করছে, বুঝতেও পারছে না বডি, ধরতেও পারছে না। চালাক আছে বডি, যেদিন বুঝে যাবে সেদিন বার করবে ওটা। পারবে পারবে, একদিন হলে পারবে। অনেকদিন পড়াশোনা করতে করতে, যেরকম আমরা ক্যান্সার সেল কেন ধরতে পারি না সেটাও বলেছিলাম, কারণ আমাদের ইমিউন সেল ক্যান্সার সেলকে সেলফ সেল হিসেবে ট্রিট করে, চিনতে পারে না, কিন্তু ইন্টারফেরন চিনিয়ে দেয় যে এটা ক্যান্সার সেল, বা অন্য সেলকে ক্যান্সার সেল হতে প্রিভেন্টেড করে। তো এইরকমই কিছু সাইটোকাইন, কিছু কেমিক্যাল বডি আজ থেকে হয়তো 100 বছর 200 বছর পরে তৈরি করবে, নিজের থেকেই তৈরি করবে, কারণ এটা প্রসেসিং এ রয়েছে। তখন বডি ক্যান্সার সেলকে চিনে ফেলবে, তখন ক্যান্সার সেলকে ডিস্ট্রয় করে দেবে, খেলা খতম। ক্যান্সার সেলের মেন প্রবলেম, কারণ এটা ইমমর্টাল সেল, সে থাকছে, প্রচুর খাবার দাবার খাচ্ছে, সে নাম্বারে বাড়ছে এবং লোকাল পপুলেশনকে ইনভেট করছে, ডিস্ট্রাকশন করছে, খাবার দিচ্ছে না। যেরকম আমি 15 বছর ধরে হলো, প্রচুর ইনভেস্ট করে খাওয়া দাওয়া খেয়ে ঘর বাড়ি বানিয়ে বড় হয়ে গেছে। এবার বুঝতে পেরেছিস তো? বুঝিস নি? থ্যাংক ইউ। আচ্ছা চলো, এবার চলে যাব প্যাকেজিং অফ ডিএনএ। প্যাকেজিং অফ ডিএনএ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা অলরেডি আমরা একবার পড়েছিলাম সেল সাইকেল পড়তে গিয়ে। সেখানেই তো স্লাইড আছে, চলো এটা ভালো করে শিখবো। ডিএনএ হচ্ছে কি? নেগেটিভলি চার্জ বলেছিলাম, ইয়েস অর নো? ডিএনএ নেগেটিভলি চার্জ।
খুবই নয়। ডিএনএ নেগেটিভলি চার্জ। এই ডিএনএ গুলো কি করে, পজিটিভলি চার্জ প্রোটিন, হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন কেন পজিটিভ হয়? লাইসিন আর আর্জিনিন এই দুটো থাকে বলে। এগুলো সব পজিটিভ অ্যামাইনো অ্যাসিড। লাইসিন আর আর্জিনিন থাকে বলে হিস্টোন প্রোটিনটা একটা পজিটিভলি চার্জ প্রোটিন। এই পজিটিভলি চার্জ প্রোটিন এরকম টোটাল 8টা পজিটিভলি চার্জ প্রোটিন। কটা? 8। ডাবলেট করে থাকে, বুঝেছো, দুটো করে। নাম কি? H2A, H2B, H3, H4। টোটাল 4 টাইপস অফ হিস্টোন প্রোটিন ডাবলেট। এগুলো হচ্ছে কটা? ইন্টু 2। ডাবলেট করে থাকে, বুঝতে পারছো একটু? এগুলো পজিটিভলি চার্জ। তো এরকম ডাবলেট করে থাকে। তো মাঝখানে কটা রইল? টোটাল 8টা হিস্টোন অক্টামার। আর নিচে আর একটা হিস্টোন প্রোটিন বসে রয়েছে, যেটা এই যে স্ট্রাকচারটাকে স্টেবিলাইজ করছে। এই স্ট্রাকচারটাকে কি বলছে? স্টেবিলাইজ করছে। একে বলা হয় H1 হিস্টোন। H1 নট নেসেন। তো এইটুকু বুঝতে পারলাম। এই যে বিট লাইক স্ট্রাকচার, বিট, ছোট 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 ছোট, তোরা গলায় যে মেয়েরা পুঁথির হার পরিস, ছোট 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 পুঁথির মতো ছোট ছোট বিট। এই যে বিট গুলোকে বলা হয় নিউক্লিওজোম। এগুলো কি বলা হয়? নিউক্লিওজোম। আচ্ছা, এর ডায়ামিটারটা হচ্ছে 11 ন্যানোমিটার। এটা হচ্ছে নিউক্লিওজোম। বোঝা গেল? তো এইরকম অনেকগুলো নিউক্লিওজোম পর 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 যখন আরো সুপার কয়েল স্ট্রাকচার তৈরি করবে, আরো কয়েল হবে, সুপার কয়েল যখন হবে তখন কি হবে? এইরকম। হুম, না, এরকম সুপার কয়েল স্ট্রাকচার ফর্ম করবে যার ডায়ামিটার হবে 30 ন্যানোমিটার। যাকে বলা হয় সলিনয়েড মডেল। এই সলিনয়েড মডেল যেটা হলো, এটা আরো সুপার কয়েল, আরো পেঁচায় দিয়ে 300 ন্যানোমিটার ফাইবার। এটা রাখলাম না, এবার আমরা যে শুধু ন্যানোমিটার গুলো আঁকছি, লিখছি। এর পরেরটা প্রথমে 11 ন্যানোমিটারের ছোট ছোট বিডের স্ট্রাকচার হলো, এগুলো আরো কয়েল হয়ে পেঁচালো, পেঁচিয়ে 330 ন্যানোমিটার হলো। এই 30 ন্যানোমিটার ফাইবার যখন হলো, সেটা সলিনয়েড মডেল বললাম। এটা আরো সুপার কয়েল হয়ে 300 ন্যানোমিটার হচ্ছে। এই 300 ন্যানোমিটারকে বলা হলো ক্রোমাটিন ফাইবার। নর্মালি সেলের মধ্যে এই স্ট্রাকচারটাই থাকে, ক্রোমাটিন ফাইবার, অ্যাজ এ ফর্ম অফ ইউক্রোমাটিন অর হেটেরোক্রোমাটিন। যেটা বেশি করে কয়েল পেঁচানো থাকবে ডেন্সলি, সেটা হেটেরো, যেটা লুজলি প্যাকড, সেটা ইউক্রোমাটিন। এবার এটা আরো যখন সুপার কয়েল হবে দিয়ে 700 ন্যানোমিটার আসছে, তখন কি হবে? ক্রোমাটিড। ক্রোমাটিড। এটা যখন আরো সুপার কয়েলিং হয়ে 1400 ন্যানোমিটার হবে, তখন আসবে এই যে ক্রোমোজোমাল স্ট্রাকচারটা আসবে। তখন এটা ক্রোমোজোম। মাথায় ঢুকলো? সো দ্যাট ইজ দ্য প্যাকেজিং অফ ডিএনএ। এইভাবে প্যাকেজ করে ডিএনএ থাকে। তার মানে ডিএনএ এইভাবে সুন্দর করে প্যাকেজ করে থাকে। তার ডিএনএ নর্মালি সেলে আমরা কি দেখতে পাচ্ছি? ক্রোমাটিন ফাইবার, ইউক্রোমাটিন, হেটেরোক্রোমাটিন ফর্মে। যখন এটা নর্মাল স্টেজে, যখন সেল ডিভিশন হয়,
তখন এই ক্রোমাটিন গুলো আনকয়েলড হয়, মানে হিস্টোন গুলোকে খুলে দেবে। আচ্ছা, এই ক্রোমাটিনের মধ্যে কি কি আছে? এই ক্রোমাটিনের সাথে কি কি আছে? এর মধ্যে আরএনএ আছে, এর মধ্যে ডিএনএ আছে, এর মধ্যে হিস্টোন প্রোটিন আছে, প্লাস কিছু নন হিস্টোন প্রোটিন থাকে। এইগুলো সব নিয়ে আলটিমেটলি ক্রোমাটিনটা তৈরি হয়। যখন সেল ডিভিশনে এটা G1 পেজে ঢোকে, সেল ডিভিশন, সেল সাইকেল মনে পড়ে? এই যে G1, S, G2, S, G2M। তো যখন এই G1 এ ঢুকছে, এটা G1 S G2 টা কি ইন্টারফেস। তো G1 ফেজ যখন ঢোকে, এই ক্রোমাটিন ফাইবার গুলো আনকয়েলড হয়ে ডিএনএ তে কনভার্ট হয় G1। এস ফেজে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন হয়ে যায়, আবার G2 ফেজে এসে আবার কন্ডেনসেশন হয়ে ক্রোমাটিনে চলে আসে। যখন এম ফেজে ঢোকে, তখন এন্ড অফ প্রোফেজ এন্ড আলটিমেটলি মেটাফেজ স্টেজে ফাইনাল কন্ডেনসেশন হয়ে ক্রোমোজোমাল স্ট্রাকচার অ্যারেঞ্জ হয় মেটাফেজে। ওয়ান ক্যান কাউন্ট দ্য নাম্বার অফ ক্রোমোজোম অনলি ইন দ্য মেটাফেজ। আর অ্যানাফেজে গিয়েও আমরা সেট দেখতে পাই, ওই এস, এল সেট, জে সেট, বি, ওইগুলো ডি এল জে আই। তো এটা মাথায় ঢুকলো, তার মানে নর্মাল কন্ডিশন এই থাকে। তো দ্যাট ইজ দ্য ডিএনএ প্যাকেজিং। বুঝেছো একটু? এনসিআরটি খোলো। গ্রিফিথ এক্সপেরিমেন্টে কি বলেছে? বা ট্রান্সফরমেশন প্রিন্সিপাল কি বলছে? গ্রিফিথ যখন ব্যাকটেরিয়া গ্রো করাচ্ছিল, কোন ব্যাকটেরিয়া? স্ট্রেপ্টোকোকাস ব্যাকটেরিয়া গ্রো করছিল। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে স্ট্রেন হয়, যেরকম আমাদের ক্ষেত্রে কি হয়, স্পিসিস সাবস্পিসিস হয় না? যেরকম হিউম্যানের ক্ষেত্রে সাবস্পিসিস, হোমোস্যাপিয়েন্স স্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স ফসিলিস, প্যান্থেরা লিওটাইগ্রিস, প্যান্থেরা লিওপার্সিকা। সো প্রথমে একটা জেনাস, তারপরে স্পিসিস, তারপরে সাবস্পিসিস। কারণ এর ইভলিউশন রেট অনেক স্লো, অনেক মরফোলজিক্যাল ক্যারেক্টার দেখা যায়। যেহেতু এখানে এক্সন আর ইন্ট্রনের কনসেপ্ট আছে, এক্সন ইন্ট্রন ব্যাপারটা কি হয়, ধর আমাদের এটা হচ্ছে ডিএনএ, তো ধর এটা ক্রোমোজোম, তার মধ্যে ডিএনএ আছে, ধর অনলি এইটুকু পার্সেন্ট হচ্ছে ফাংশনাল, বাদ বাকি সব নন ফাংশনাল এরিয়া পড়ে রয়েছে। বুঝেছো? তো এইসব জায়গায় মিউটেশন হয়ে গেলেও কিছু বডিতে সেভাবে এক্সপ্রেশন হয় না। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মানে প্রোক্যারিওটস ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, তার পুরোটাই সার্কুলার ডিএনএটা পুরোটাই ফাংশনাল। তো ছোট্ট একটা চেঞ্জ যদি এখানেও হয়, তার মরফোলজিতে চেঞ্জ আসবে। এই জন্য তাদের ক্ষেত্রে সাবস্পিসিস করলে তার গল্প অনেক আসবে। এই জন্য তাদের জন্য স্ট্রেন ধরা, ছোট ছোট জেনেটিক চেঞ্জটা স্ট্রেন ধরা। যেরকম ডেঙ্গি ভাইরাস দেখ শুনেছিস, তো ডেঙ্গি ভাইরাসের 2000-এর মতো স্ট্রেন আছে, 2000 স্ট্রেন। সেরোটাইপ 4টে আছে, 1 2 3 4। তো সেই জন্য এদেরকে স্ট্রেন ধরা, এদের সাবস্পিসিস হয় না। ব্যাকটেরিয়া ক্ষেত্রে সাবস্পিসিস হয় না, দেখবি সব ব্যাকটেরিয়া হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার দেখতে পাবি, জেনাস স্পিসিস আছে, বাট ওদের স্ট্রেন থাকে। তো স্টেপ্টোকাসের স্ট্রেন দুটো মেনলি আছে, একটা হচ্ছে R2 স্ট্রেন, আর একটা হচ্ছে S3 স্ট্রেন। R2 স্ট্রেন আর একটা কি হচ্ছে S3 স্ট্রেন। যেটা R2 স্ট্রেন, আর মানে কি, রাফ, সারফেসটা হচ্ছে রাফ। এই ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়ার সারফেসটা কি হয়, দেখো রাফ। তার মানে নিশ্চয়ই কোনো জেনেটিক মেটেরিয়াল আছে, তার জন্য সারফেসটা রাফ হচ্ছে। এবার যদি S3 দেখি, এটা স্মুথ হয়, স্মুথ তার বাইরের লেয়ারটা হয়।
তো স্মুথ হওয়ার জন্য এরা ইজিলি গ্রো করে যেতে পারে কার মধ্যে, হোস্ট সেলের মধ্যে। আর রাফ হওয়ার জন্য এটা ইজিলি হোস্ট সেলের মধ্যে গ্রো করতে পারে না। কে? R2। রাফনেসের জন্য গ্রো করতে পারে না। রাফ হলে কেন গ্রো করতে পারে না? কারণ এই যে এদের তো রিসেপ্টরের মতো অনেকগুলো স্ট্রাকচার ক্রিয়েট হয়ে যায়, সেখানে নর্মাল অ্যান্টিবায়োটিক, নর্মাল মলিকিউলস, বায়োকেমিক্যাল মলিকিউলস এগুলো গিয়ে বাইন্ড করে তাকে ইন্টারাপ্ট করে তার গ্রোথে। স্মুথ হলে আর বাইন্ড করা কেউ জায়গা পায় না, কিন্তু ইজিলি সে গ্রো করতে পারে। তো S3 স্ট্রেনটা ইজিলি গ্রো করতে পারে, তার জন্য এই S3 যখন র্যাট বা মাইসের বডির মধ্যে ইন্ট্রোডিউস করলো গ্রিফিথ, তখন র্যাট বা মাইস যেটা খুশি লিখতে পারিস, সে কি করলো, মরে গেল, ডেথ হয়ে যাবে। বুঝতে পারলি? এবার যখন R2 গ্রুপ ইন্ট্রোডিউস করা হলো র্যাটের মধ্যে, র্যাট তখন অ্যালাইভ, বেঁচে রয়েছে। র্যাট বা মাইস এসব যেটা খুশি লিখতে পারিস, সেটা অ্যালাইভ হয়ে থাকছে। তার মানে এখান থেকে কি বুঝলাম, যে দুটো স্ট্রেন আছে নিউমোনিয়ার, একটা R2, একটা S3 স্ট্রেন। S3টা ইজিলি গ্রো করে যেতে পারে, তার জন্য র্যাটটা মরে যাচ্ছিল। আর R2টা ইজিলি গ্রো করতে পারছে না, তার জন্য র্যাটটা অ্যালাইভ কন্ডিশনে আছে। তো এটা দুটো এক্সপেরিমেন্ট ডিজাইন হলো। ফার্স্ট ইয়েতে কি করলো গ্রিফিথ, S3টাকে হিট কিল্ড করলো। হিট কিল্ড মানে গরম করে, গরম করে S3 ব্যাকটেরিয়াটাকে মেরে ফেললো। মেরে ফেলে এই S3 হিট কিলটাকে র্যাটের মধ্যে ইনজেক্ট করে দিল। তখন দেখছে র্যাটটা অ্যালাইভ, বেঁচে রয়েছে। তার মানে কি, ওর ব্যাকটেরিয়াল ওয়াল ওয়াল সব তো ভেঙে গেছে, গরম হিট দিলে কেউ ভেঙে যাবে। সো ব্যাকটেরিয়া অ্যালাইভ রয়েছে, কোনো প্রবলেম নেই। তারপরে দেখ ফোর্থ ইয়েতে কি করলো, এই S3 হিট কিল প্লাস R2, এটা রাফ ছিল, এইটা দুটো একসঙ্গে মিক্সড করে মাইসের মধ্যে দেওয়া হলো। তখন মাইস RIP, ভোগে চলে গেল। এবার কোশ্চেন হচ্ছে কেন? এতে বাবা মা সবসময় বলে না, সঙ্গ দোষ। কোন বন্ধুর সঙ্গে মিশছিস, সঙ্গ দোষে খারাপ হয়, মানুষ বলে না। সঙ্গ দোষ মানে হচ্ছে তুই গাঁজাখোরের সঙ্গে বসলে একটু টানবি, যারা মদ খায় তাদের দলে পড়তে পড়তে একদিন মদ খাবি, মানে খারাপ লোকের সঙ্গে মিশতে 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 তুই খারাপ হবি। হ্যাঁ, ওই আর কি। তো প্রেশার তোর ক্রিয়েট হয়ে যাবে, তো এটা বুঝতে পারছিস? তো গ্রিফিথ সেটা বহুত আগে প্রুভ করে দিয়েছিল সঙ্গ দোষ। গ্রিফিথ এখানে কি প্রুভ করলো, কি জিনিসটা বললো, ইনফারেন্সটা কি এলো, দেখ R2টার মধ্যে এমন জেনেটিক মেটেরিয়াল ছিল যে রাফনেস টানতে পারছিল, কিন্তু S3-র মধ্যে সেই জেনেটিক মেটেরিয়ালটা এমন ছিল যে রাফনেসটা আসতে দিচ্ছিল না। যখন দুটোকে একসাথে নিয়ে আসা হলো, S3 তো হিট কিল্ড, তার মানে ওর বাইরের ক্যাপসুল ট্যাপসুল ভেঙে গন, মানে বাইরের লেয়ার ফেয়ার যা আছে, জেনেটিক মেটেরিয়াল এখনো ঠিক আছে। কেন? জেনেটিক মেটেরিয়ালের একটা প্রপার্টি আছে, হিট করে দিলে ডিনেচার হয়ে যায়, ভেঙে যায়, আবার ঠান্ডা করে দিলে রিনেচার হয়ে যায়, আবার জেনেটিক মেটেরিয়াল আগের কন্ডিশনে চলে আসে। বুঝতে পারছো? ওই জেনেটিক মেটেরিয়ালটা ট্রান্সফার হয়ে কার মধ্যে ঢুকে গেছে, R2-র মধ্যে। R2 এখন কি করছে, ওই স্মুথ প্রপার্টি শো করা স্টার্ট করেছে, ইনহেরিট করেছে বাজে গুণটা, এসটি। তো সেই জন্য ট্রান্সফরমেশন হয়ে গেল। আর ব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে একটা মজার বিষয় আছে, আমাদের হিউম্যান ওয়ার্ল্ডে যদি আমি কিছু গ্যাদার করি, আমি কাউকে দেবো না, এটা আমার, এটা আমার, বলি না, আমি আরো বেশি চাই। ধরো টাকা পয়সা ইনকাম করেছি, 1 কোটি হয়েছে, 2 কোটি, না 500 কোটি, 1000 কোটি, 10,000 কোটি চাই, মানে যার যেরকম এবিলিটি আর কি। কেউ 5 টাকা হলে 50 টাকা চায়, কিপটে আমরা খুব, আমরা দিতে চাই না। ব্যাকটেরিয়ার মজাটা কি, ব্যাকটেরিয়া যদি কোনো জেনেটিক ইভলিউশন হয়, ওরা ওই জিনটা খুব তাড়াতাড়ি তাদের কলোনিতে সবাইকে স্প্রেড করে দেয়, ট্রান্সফরমেশন, ওটা স্প্রেড হয়ে যায়। তখনই এই প্রিন্সিপালটা এলো ট্রান্সফরমেশন প্রিন্সিপাল, যে R2 ব্যাকটেরিয়াটা ট্রান্সফর্ম হলো ইন দ্য প্রেজেন্স অফ হিট কিল S3 ব্যাকটেরিয়ার DNA, সেটা ট্রান্সফর্ম হলো।
তার জন্য R2টা এখন S3-র মতো বিহেভ করছে, তার জন্য এই দুটোটা মারা গেল। বুঝতে পারলি কিছু? সেই জন্য ভুলভাল লোকের সঙ্গে মিশবে না, বুঝলি? এইটুকু ক্লিয়ার হলো? গ্রিফিথ এক্সপেরিমেন্ট এইটুকু গ্রিফিথ কি বললো, ট্রান্সফরমেশন প্রিন্সিপাল বললো। এটাকে ম্যাকলয়েড ম্যাকার্টি এন্ড হার্সে আর একটা ইন ভিভো প্রসেসে, আচ্ছা এটা এটা ছিল তোর ইনভিট্রো প্রসেসে করলো। ইনভিট্রো মানে ল্যাবে করলো। ল্যাবে কি করলো দেখ, ল্যাবে ডিজাইন করলো আর একটা এক্সপেরিমেন্ট। এই যে এক্সপেরিমেন্টটা দিয়েছে দেখ, এই যে কোথায় গেল, হুম, এই যে দেখ, ম্যাকলয়েড ম্যাকার্টি আর আভরি তিনজন মিলে এটা একটা এক্সপেরিমেন্ট করলো। সেই এক্সপেরিমেন্টে কি করলো, এখানে লিখি, এই S3 হিট কিল্ড প্লাস R2 এটাকে একটা কালচার মিডিয়ামে গ্রো করাচ্ছে। কালচার মিডিয়ামে গ্রো করছে, সব পেট্রি ডিশে গ্রো করাচ্ছে এরকম। তো দেখছে গ্রো করে যাচ্ছে, গ্রোথ দেখতে পাচ্ছি, এই ব্যাকটেরিয়ার গ্রোথ দেখতে পাচ্ছি। দেন এখানে প্রথমে প্রোটিয়েজ অ্যাড করল। প্রোটিয়েজ মানে কি? প্রোটিন ডাইজেস্টিং এনজাইম। অ্যাড করলো, তখন প্রোটিন গুলো ভেঙে যাবে, যা প্রোটিন ছিল কি হবে, ভেঙে যাবে। প্রোটিন ভেঙে যাওয়ার পরেও দেখছে কালচার মিডিয়াম কি হচ্ছে, গ্রো করে যাচ্ছে। তার মানে প্রোটিনের কোনো রোল নেই গ্রোথ আটকানোর জন্য। প্রোটিন না থাকলেও কি যায়, গ্রো করে যাচ্ছে। তারপরে আবার আরএনএজ অ্যাড করলো। আরএনএজ মানে আরএনএ ডাইজেস্টিং এনজাইম। এখানেও দেখছে সেম গ্রো করে চলেছে। দেন অ্যাড করলো ডিএনএস। ডিএনএস মানে ডিএনএ ডাইজেস্টিং এনজাইম। তখন দেখছে এটা আর গ্রো করছে না। এটা গ্রো করছে না। তখন এরা একটা কনক্লুশনে পৌঁছেছে, ডিএনএ না থাকলে নিউ জেনারেশন আসবে না। এইটুকু কনক্লুশনে পৌঁছালো। এবার তোরা আমাকে একটা বলতো, প্রোটিন ছাড়া কি সম্ভব? তবু গ্রো করছিল কেন? রাইট, ডিএনএ আছে। আমি প্রোটিয়েজ দিলাম, প্রোটিন গুলো ভেঙে গেল, কিন্তু ফ্যাক্টরি তো এখনো আছে, নতুন করে তৈরি হয়ে চলে যাবে। আরএনএ ভেঙে গেল গেল, ডিএনএ তো আছে, আবার নতুন করে আরএনএ তৈরি হয়ে যাবে। কিন্তু ফ্যাক্টরি যদি ভেঙে দেওয়া হয়, ব্যাপারটা বুঝতে পারলি? আমাদের নতুন সরকার এসে বলছে গুটকা খেয়ে পানের পিক পেলে 200 টাকা নেবো, বলছে। বলছে তো, শুনেছিস নিশ্চয়ই। ভাই 200 টাকা কেন নেবে? তুই গুটকার কোম্পানিটা বন্ধ কর, গুটকা বেচাটা বন্ধ করে দে, পানের পিক ফেলার জায়গাই থাকবে না। যে গুটকা খাবে সে কি পিকটা গিলে খাবে নাকি? সে তো ফেলবেই, লুকিয়ে হলেও ফেলবে। যে পয়সা নেবে সেও খাচ্ছে। এই কিছুদিন আগে, মানে কয়েক বছর আগে, কিছুদিন না কয়েক বছর আগে এটা ল হয়ে গেল যে পাবলিক প্লেসে কেউ সিগারেট খেলে তাকে ফাইন দিতে হবে 200 টাকা। সেটা 10-15 দিন সবাই শুনলো, 16 দিনের মাথায় দেখি যে পয়সা নেই সেও খাচ্ছে। আরে বিক্রিটা বন্ধ কর, প্রোডাকশন হাউস বন্ধ করে দিলে তো সব বন্ধ হতো। ওরা বাইরে যেটা পড়ে নিয়ে তাদেরকে শেখাতে হবে। প্রোডাকশন হাউস বন্ধ করে দিলেই তো গল্প শেষ। তো তামাকের প্রোডাকশন যদি ইন্ডিয়ায় বন্ধ করে দেওয়া যায়, গল্প শেষ। কেন হবে না? চাইলেই হবে। চায় না, কারণ প্রচুর রেভিনিউ, ডাবল ডাবল টাকা গভর্নমেন্ট পায়। যাই হোক, সেটা বড় কথা না। আমি যদি সরকার চালাই বন্ধ করবো।
একবার করে দেবো, ভোট আর পাবো না আমি জানি, কারণ গুটখাখোররা ভোট দেবে না, বিড়িখোররা ভোট দেবে, আর ওই পপুলেশনটাই তো ভোট দেয়। ওটা বুঝলি না, গুটখা বন্ধ করে দিলে ভোট দেবে না। বিহার বলেছে ড্রাই, মানে মদ ফদ বিক্রি হয় না, ড্রাই স্টেট। আর বিহারে সব থেকে বেশি মদ। হুম, মানে মদ নিয়ে যাওয়ার বিভিন্ন উপায় তারা তৈরি করে ফেলেছে। পেট্রোল, যে গাড়ির যে পেট্রোল থাকে না, পেট্রোলটা ওর মধ্যেই মদ ঢুকিয়ে দেয়। আরে গাড়িটাকে এবার টো করে নিয়ে চলে গেল, তার ভেতরে এক ট্যাঙ্ক মদ চলে যাচ্ছে, এবারে গিয়ে পাইপ খুলে খুলে বেঁচে দিল। সে কত রকম সিস্টেম তৈরি করেছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, আমরা কাশ্মীরে আছি তো, কমিয়ে দিয়েছি। আচ্ছা এই ফ্যানটা কমিয়ে দিচ্ছি। তো এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারলে? তো এটা কি গেল আমাদের, ম্যাকলয়েড ম্যাকার্টি। এই সেম এক্সপেরিমেন্ট যেটা হলো, এটা কি হলো, ডিএনএ টাকে দেখলাম। এই যে ডিএনএ একটা জেনেটিক মেটেরিয়াল, এরা একটা বললো যে ডিএনএ ছাড়া তৈরি হতে পারে না। তখন এটারই আরেকটা লাইভ ভার্সন এক্সপেরিমেন্ট হলো, দ্যাট ইজ ইন ভিভো প্রসেস। ল্যাবের মধ্যে হওয়াটাকে বলে ইন ভিট্রো, আউটসাইড অফ দ্য লিভিং সেলস। আবার যদি লিভিং সেলস এর মধ্যে গ্রো করায় কোনো কিছু এক্সপেরিমেন্ট, যেমন আমরা পড়েছিলাম আইভিএফ, ইন ভিট্রো। এবার ইন ভিভো, ব্যাকটেরিয়ার মধ্যে এবার আমরা এটা এক্সপেরিমেন্ট করলাম, সেটা আমরা করিনি, হার্সে চেস করেছে যে এক্সপেরিমেন্টটা, সেই এক্সপেরিমেন্টটা দেখবো। এই ডায়াগ্রামটা কুইকলি ড্র করো, যেটা আছে ড্র করো একবার। হার্সিস এক্সপেরিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট আছে, ডায়াগ্রামটা ড্র করা বলতে। একটু মডিফিকেশন হবে, এখন ড্র কর বলছি আমি। এটা কি, একটা ভাইরাস, ভাইরাস, রাইট। ব্যাকটেরিয়াফাজ কেন বলা হয়, বিকজ এদের হোস্ট সেলটা হচ্ছে ব্যাকটেরিয়া, সেই জন্য স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়ার উপরে এটা অ্যাক্ট করে। কারণ ভাইরাসের ক্ষেত্রে ওরাদের কি হচ্ছে, আউটসাইড অফ দ্য বডি এদের কোনো তো সেলুলার প্রপার্টি নেই, যে কোনো একটা হোস্ট সেলের মধ্যে ঢুকে ওরা নিজেকে মাল্টিপ্লাই করায়। সো উইথিন দ্য হোস্ট সেল তারা লিভিং কন্ডিশনে থাকে। আর ব্যাকটেরিওফাজ কেন বলা হচ্ছে, টার্গেট করে ব্যাকটেরিয়া। আচ্ছা এর ক্ষেত্রে কি আছে দেখ, সেটা আগে জানতে হবে। এই যে রেড কালারের যে এরিয়াটা, যেটাকে আমি পিঙ্ক কালার দিয়ে একটু মডিফাই করে দিচ্ছি, এটাকে কি বলা হয়, ক্যাপসিড। ক্যাপসিডে কি থাকে, কি নাম কি, ক্যাপসোমিয়ার। তাহলে এইটা হচ্ছে ক্যাপসিড। আর এই ক্যাপসিডের মধ্যে থাকে এরকম ছোট 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 প্রোটিন কন্টেন্ট, তার নাম হচ্ছে ক্যাপসোমিয়ার, মিয়ার। এই ক্যাপসোমিয়ার গুলো, এটা প্রোটিন কন, তার মধ্যে কি সেগুলো জয়েন্ট থাকে, ডাইসালফাইড বন্ড থাকে, ডাইসালফাইড বন্ড থাকে। আর ভেতরে যে ব্ল্যাক কালারের স্ট্রাকচারটা দেখছি, এটা কি, ডিএনএ। এটা কি, ডিএনএ। সো এটা ফাজের, ফাজ ভাইরাসের ডিএনএ। ডিএনএ তে আমরা একটু আগে কি দেখেছি, ফসফেট গ্রুপ ছিল, ফসফোরাইলেশন বন্ড ফর্ম করেছিল। তো নর্মালি এরা কি করে, এদের লাইফ সাইকেলটা কিরকম, ব্যাকটেরিয়া ফার্স্ট যায়, একটা হোস্ট ব্যাকটেরিয়ার উপর বসে। তোরা যেরকম দেখেছিস প্রজ্ঞান রোভার এসব দেখেছিস না, পুরো এরকম দেখতে একবার, পুরো এলিয়ানের মতো সুন্দর করে যাবে, বসবে, বসে কি করবে, তার জেনেটিক মেটেরিয়ালটাকে ব্যাকটেরিয়ার মধ্যে ইনসার্ট করে দেবে। জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করে দিল, তাহলে ব্যাকটেরিয়া কি ইনসার্ট করলো, তার জেনেটিক মেটেরিয়ালটা কি, ডিএনএ। সো ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে ঢুকে পড়লো। ব্যাকটেরিয়া তো একটা প্রোক্যারিওটিক সেল, এবার ব্যাকটেরিয়ার মধ্যে তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সমস্ত মেশিনারি আছে। ও কি করলো, ওই ডিএনএটাকে ওই মেশিনারিতে ঢুকিয়ে দিল। সেই মেশিনারিতে ঢোকালে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, আরএনএ থেকে প্রোটিনও তৈরি হবে। সো প্রথমে ফাঁকা মাথা তৈরি হয়, ফাঁকা মাথা মানে ক্যাপসিড তৈরি হবে। তারপরে ডিএনএ তার মধ্যে ইনকর্পোরেট হয়ে যাবে, এরকম লট অফ ব্যাকটেরিয়াফাজ তৈরি হবে। অনেকগুলো ব্যাকটেরিয়াফাজ তৈরি হওয়ার পর এই ব্যাকটেরিয়াফাজটা কি করবে, ব্যাকটেরিয়ার ওয়ালটাকে বাস্ট করে বেরিয়ে, বুঝতে পারলি? তো ব্যাকটেরিয়ার ওয়ালটাকে বাস্ট করে বেরিয়ে গেলে ব্যাকটেরিয়াটা মরে যায়। হ্যাঁ, তো নাম্বার বেশি হয়ে গেলে তাকে তো আরেকটা হোস্টেল চাই, তাই না? তার তো নাম্বার বাড়াতে হবে, তো তার তো আরো হোস্টেল চাই। সেই জন্য সে সেটাকে বাস্ট করে বেরিয়ে, লাইসোজেনিক প্রসেসে বাস্ট করে বেরিয়ে চলে যায়।
বেরিয়ে গেলে আবার একটা হোস্টেলের মধ্যে ঢোকে, এইভাবে তার লাইফ সাইকেলটা চালায়। এইবার আর্সিটিএস কি করলো দেখ, দুটো সেট অফ এক্সপেরিমেন্ট করলো। ফার্স্ট সেট অফ এক্সপেরিমেন্টে এই যে ব্যাকটেরিয়াটা আছে, এই ব্যাকটেরিয়ার মধ্যে কি অ্যাড করলো, S35, দেখতে পাচ্ছিস সালফার নর্মালি কত 34, এটাকে রেডিও আইসোটোপ ফর্মে নিয়ে গেল, S35 এ ট্রান্সফার করলো। এই S35 যখন এখানে দেবে, নর্মাল যে সালফার গুলো ছিল সেগুলো কি হবে, এটা তো হেভি, যেগুলো লাইট তাকে সরিয়ে দেবে, সরিয়ে হেভি গুলো ঢুকে পড়লো। কোথায় ঢুকে পড়লো, ওই ক্যাপসিডের মধ্যে ঢুকে পড়লো S35। আর একটা পপুলেশনের মধ্যে দেখ, P32 দেওয়া হলো। P32 মানে P31টাকে রিপ্লেস করে P30 ঢুকে পড়বে কোথায়, ডিএনএ তে ঢুকে পড়লো। ক্লিয়ার? তাহলে একটা সেট অফ ব্যাকটেরিয়া ফাজ ইনফেক্টেড হলো কি দিয়ে, S35, আর একটা সেট অফ ব্যাকটেরিয়া ফাজ ইনফেক্টেড হলো P32 দিয়ে তাকে অ্যালাউ করা হলো ব্যাকটেরিয়াকে একটা তার জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করার জন্য। মানে সে একটা ব্যাকটেরিয়াতে গিয়ে তার জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করলো, এই গ্রুপটা, এটাও তার জেনেটিক মেটেরিয়াল ইনসার্ট করলো। করার পর সে কি করছে, কালচার মিডিয়ামে দুটো আলাদা করে, একটাতে S35 ইনফেকশন, একটাতে কি আছে P32 ইনফেকশন। সে গ্রো করছে। আফটার সার্টেন জেনারেশন এটা কি করা হলো দেখ, ফার্স্টে যে কি বলা হয়েছিল, ইনফেকশন, রাইট, ইনফেকশন করা হলো। সেকেন্ড স্টেজ ব্লেন্ডিং। ব্লেন্ডিং মানে আমাদের বাড়িতে যে মিক্সার গ্রাইন্ডার থাকে ওইটারই আরো মাইক্রো ভার্সন, থেতো করে দাও, ব্লেন্ড করা যায়, আগে সেই একটা শিলনোড়ার মতো পাওয়া যায়, ব্লেন্ডিং করা হয়। আর এটা স্পিডে ব্লেন্ডিং করা হয় মেশিন দিয়ে। ব্লেন্ডিং মানে কি করা হচ্ছে, আরএনএ ডিএনএ যা আছে, মানে বেসিক্যালি সেল ওয়াল ফল যা আছে ব্যাকটেরিয়া ভেঙে দাও। ভেঙে দিলে কি হবে, এখন মিডিয়ামে কি থাকবে, প্রোটিন, কার্বোহাইড্রেট এন্ড নিউক্লিক অ্যাসিড এইসবই পড়ে থাকবে, থাকবে কিনা। এইবার সেটাকে কি করা হলো, সেন্ট্রিফিউশন করা হলো। প্রথমে ইনফেকশন করালাম, ইনফেকশন করে কালচার মিডিয়ামে গ্রো করালাম দুটোকে সেপারেটলি। তারপরে কি করলাম, ওটাকে ব্লেন্ডিং করলাম। ব্লেন্ডিং মানে ভেঙে দেওয়া হলো। ভেঙে দিয়ে তার মধ্যে কি করা হলো, সেন্ট্রিফিউশন করা হলো। সেন্ট্রিফিউশন করলে আলটিমেটলি এখন টিউব আসবে, টেস্ট টিউবের মধ্যে সেন্ট্রিফিউশন হবে। যেগুলো ভারী হবে সে কি হবে, নিচে সেটেড হয়ে যাবে। যেগুলো ভারী হবে নিচে কি হবে, সেডিমেন্ট হয়ে যাবে। আর যেগুলো ভারী হবে না সেগুলো কি হবে, লিকুইড ফর্মে থাকবে। তো যেটা ভারী কম্পোনেন্ট সেটা নর্মালি কি থাকে, নিউক্লিক অ্যাসিড হচ্ছে ভারী হয়, সেটা নিচে সেট হয়ে যায়, প্রোটিন গুলো লিকুইডের মধ্যে পাবো। এবার এখানে রেডিও আইসোটোপ এবার স্টাডি করা হয়। স্টাডি করে দেখা যাচ্ছে এই মিডিয়ামের মধ্যে S35 কিছুটা পাচ্ছি, কিন্তু এই ডিএনএর মধ্যে পাচ্ছি। বাট এখানে আফটার সাকসেসিভ জেনারেশন P32 এই ডিএনএর মধ্যে আছে। তার মানে কি, অনেকগুলো জেনারেশন হয়ে যাওয়ার পরেও ডিএনএটা ওই P32 ক্যারি করতে পেরেছে। তার মানে সেই ডিএনএটাই এসছে যে ডিএনএটা ইনফেকশন হয়েছিল। তাহলে ডিএনএ একটা জেনেটিক মেটেরিয়াল, কারণ সেটা ক্যারি করতে করতে অনেক সাকসেসিভ জেনারেশন পরেও তাই পাচ্ছি। এর লাইভ এক্সপেরিমেন্ট ইউএসএ করে দিয়েছিল, হিরোশিমা নাগাসাকিতে দুম করে বম ফেলে দিয়েছিল। এখন অনেক বাচ্চা হয় যাদের মধ্যে কি হয়, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, মেন্টালি রিটার্ডেড বাচ্চা হয়, কারণ তাদের এখনো জিনের মধ্যে ওই রেডিও লেভেল আইসোটোপ এখনো ঢুকে বসে রয়েছে। সেটা তো পুরো লাইভ এক্সপেরিমেন্ট, নোবেল পায়নি, গালাগালি পেয়েছে, কিন্তু এক্সপেরিমেন্ট করে দিয়েছিল লাইভ। কি বুঝলি? সো রেডিও লেভেল আইসোটোপ খুব ভয়ঙ্কর, শুধু এখানে নয় আমাদের ইন্ডিয়াতে হয়েছিল। কোথায় এরকম ধরনের হয়নি, ভোপাল, ওখানেও কিন্তু এই রেডিও লেভেল আইসোটোপ এক্সপোজ হয়েছিল। তখন এই এক্সাইড যে কোম্পানিটা ব্যাটারি, ওখানেই হয়েছিল গ্যাসের। তো সেখানে এখনো অনেক বাচ্চা হয় যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, মেন্টালি রিটার্ডেড হয় ওই এরিয়ায়। তার কারণ ওই জেনেটিক মেটেরিয়ালটা তো ক্যারি করছে। আর হেভি আইসোটোপ তো ইজিলি ছেড়ে যেতে চাইলো। কিছু ট্রিটমেন্ট জেনেটিক মধ্যে ঢুকে গেছে, আবার ট্রিটমেন্ট তো বুঝতে পারলে। সো এখান থেকে কি প্রুভ করলো, ডিএনএ একটা জেনেটিক মেটেরিয়াল। কোশ্চেন কিরকম হবে স্কুলের পরীক্ষায়,
মানে বোর্ডে কোশ্চেন আসতে পারে ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল, প্রুফ উইথ স্পেসিফিক অর সুইটেবল এক্সপেরিমেন্ট। তো হার্সে চেসের এক্সপেরিমেন্টটা তোকে বলতে হবে। এরাই প্রুভ করলো যে ডিএনএ গুলো আফটার সাকসেসিভ জেনারেশন পরেও সেম ইনফরমেশন ক্যারি করছে। P32 দিয়ে আমরা দেখতে পেলাম। বুঝতে পেলে কিছু? এটা গেল আমাদের 3টে এক্সপেরিমেন্ট। বুঝলে? কোনো ডাউট আছে? এতটুকু কোনো ডাউট আছে? এই পার্টটা রিডিং দিয়েছিলিস তোরা? কোনটা রে বাবা? নিউক্লিক অ্যাসিডের প্রথম ভার্সন যখন কালারফুল সাবস্টেন্স এসেছিল, হ্যাঁ, সেটাকে নিউক্লিন বলা হতো। কালারফুল একটা স্ট্রাকচার পাওয়া যায়, নিউক্লিন নাম দেওয়া হয়েছিল। তো একবার 3টে এক্সপেরিমেন্ট পড়েছিলিস তো? কোন একবার জাস্ট 2 মিনিট দেখে নে, কোনো ডাউট থাকলে বল। 3টে এক্সপেরিমেন্ট। আই থিঙ্ক হার্সে চেষ্টা ভালো করে একটু লক্ষ্য করবি, হ্যাঁ, ওটা থেকে কোশ্চেন আসে।